আমরা চ্যাপ্টার 7 পড়েছিলাম মোটামুটি। এখন আমরা আজকে চ্যাপ্টার 8 শুরু করব। জি স্যার। ঠিক আছে, আমরা শুরু করি। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট হলো যে একটা কারেন্ট ক্যারিং লুপ। এখানে যে সমস্ত কথাবার্তা বলা হয় এগুলো আসলে প্রথমে বোঝার জন্য, এটা সচরাচর ওইভাবে পাওয়া যাবে না, ঠিক আছে? প্রথমে একটা ডেফিনেশন আনা হয়, পরে ওই ডেফিনেশন ধরে ধরে আগানো হয়, ঠিক আছে? আচ্ছা, যেমন এই যে একটা লুপ, এই লুপের ভিতর দিয়ে কারেন্ট আই ফ্লো হচ্ছে। এই ধরনের লুপ বাস্তবে যে দেখা যাবে সবসময় এরকম বলা হচ্ছে না। তো যাই হোক, এর ভিতর দিয়ে কারেন্ট আই ফ্লো হচ্ছে এবং এটা যে এরিয়া, এই এরিয়াটা হচ্ছে এ, ঠিক আছে? তাহলে এটার জন্য যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের কথা আমরা বলতেছি সেটা হচ্ছে যে কারেন্ট ইনটু এর হচ্ছে ক্রস সেকশনাল এটা যে এরিয়া সেটা, ঠিক আছে? তাহলে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট মিউ এম ইজ ইকুয়াল টু কারেন্ট যেটা ইনটু এরিয়া। আচ্ছা, আর ইউএনটা হচ্ছে এটা ডিরেকশন। এখন এটার ডিরেকশনটা কি হবে? আমি যে দিক থেকে দেখলে দেখবো যে এটা ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ? স্যার অ্যান্টি ক্লকওয়াইজ। এন্টি ক্লকওয়াইজ, তাই না? এই যে এখানে একটু দেখেন, the direction of mu1 is such that looking along it the current circulates clockwise. ফিগারের যে ডিরেকশন সেটাতে অ্যান্টি ক্লকওয়াইজ দাও। না না, এটা হলো যে আমি
আমি যদি দেখেন এই দিক দিয়ে তাকাই, বুঝেছেন? তাহলে কেমন হবে? আমি যদি এইভাবে তাকাইতাম, এইভাবে তাকাই, তাহলে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। আবার আমি যদি এই দিক দিয়ে তাকাই, বুঝছেন? ওই দিক দিয়ে যদি তাকাই তাহলে কেমন হবে? এই দিক দিয়ে ঘুরতেছে। আচ্ছা ঠিক আছে, এটা হলো যে আপনার ওই আমরা যে কর্ক স্ক্রু রুল ওইভাবে চিন্তা করলে হবে। যদি আপনি ওই স্ক্রুটাকে ঘোরান তাহলে যেদিকে যায় ওইদিকে হচ্ছে ডিরেকশন, নাকি? The direction of pneumonia is further looking along it, the current circulates clockwise. That is, আমি যদি এই দিক থেকে তাকাই, জি স্যার, ভিতর দিক থেকে তাকালে হচ্ছে ক্লকওয়াইজ হবে। ওই তো ওই যে এই দেখেন আপনি, আমি যদি আমরা যেটা আমরা বলতেছি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ হলো যে আমি অপোজিট এই যে এই দিক দিয়ে তাকাই। কিন্তু আমি যখন কাউন্টার ক্লকওয়াইজ আর এই দিক দিয়ে যদি আমি তাকাই তাহলে মনে হয় ক্লকওয়াইজই হচ্ছে, বুঝছেন? আর এই বরাবর এটা বাইরে চলে আসছে। আচ্ছা ঠিক আছে, এই তো ডিরেকশনটা আমি পাইলাম। এটা জানার জন্য কি মানে ম্যাগনেটিক মোমেন্ট ইজ প্লেসড ইন এ ম্যাগনেটিক ফিল্ড, ইট এক্সপেরিয়েন্সেস এ টর্ক। এই যে দেখেন এই এই ম্যাগনেটিক মোমেন্টটাকে কি একটা ম্যাগনেটিক ফিল্ড বি এর ভিতরে রাখছে, ঠিক আছে? তখন কি করবে, এ কি করবে, এর ডিরেকশনটা যেন বি এর দিকে যায়, ওই দিকে নিজেকে অ্যালাইন করার চেষ্টা করবে। It tries to rotate the magnetic moment to align its axis with the magnetic field. Moreover, since a magnetic moment is a current loop, it gives rise to magnetic field B around it, which is similar to magnetic field around the bar magnet. You can find আচ্ছা এখানে কোনটা when a magnetic moment is placed in a magnetic field, it experiences a torque that tries to rotate the magnetic moment to align its axis to the magnetic field. আচ্ছা এই যে যখন আমি একটু এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড বি এর ভিতরে এটাকে রাখবো, তখন ওই অনুযায়ী আস্তে আস্তে এই যে এটাকে নিজেকে ওইদিকে ঘোরানোর চেষ্টা করবে। আস্তে আস্তে এইদিকে ঘুরে এই যে এটা এদিকে ঘুরে নিজেকে আস্তে আস্তে এই বি এর সাথে অ্যালাইন করার চেষ্টা করবে, এটা যেন এরকম হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা এই জায়গায় এই কথাটা আমরা একটু দেখি। Moreover, since a magnetic moment is a current loop, it gives rise to a magnetic field B around it. is similar. আচ্ছা এটা বলতেছে যে যেহেতু কোন একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হলে সেখানে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তো সেটাই কথাই বলতেছে যে এখানে যেহেতু একটা কারেন্ট চলতেছে, সুতরাং এখানেও একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। সেটা একটা বার ম্যাগনেটের যেরকম এই যে নর্থ পোল থেকে বের হয়ে সাউথ পোলের দিকে ম্যাগনেটিক যে লাইনগুলো এগুলো যায় চলে। এই যে কথাটা আমি বলতেছি যে এই ম্যাগনেটিক মোমেন্ট এটার জন্য এরকম এদিক থেকে বের হয়ে এদিকে এরকম ঘুরবে। এই কথাটা এখানে বলতেছি, ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? অর্থাৎ এটা একটা বার ম্যাগনেট যেরকম আচরণ করে ওইরকমই আচরণ করবে, ঠিক আছে? We can find field B from the current I and the geometry.
B is proportional to mu m divided by r cube, অর্থাৎ ওই ম্যাগনেটিক ফিল্ড থেকে দূরত্ব যত বেশি হবে তার r কিউব অনুযায়ী ফিল্ডের মান কমতে থাকবে। আর mu m টু ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এটা অনুযায়ী কোন একটা পার্টিকুলার পয়েন্টে আমি ম্যাগনেটিক ফিল্ডের মানটা পেতে পারি। আচ্ছা, অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্টের বিষয়টা হলো কি যে আমরা একটু আগে দেখলাম যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট যেটা একটা ম্যাগনেটিক ডাইপোলের জন্য তৈরি হচ্ছে, তাই না? সেখানে কি একটা একটা লুপের ভিতরে যদি ইলেকট্রিসিটি ফ্লো করে সেখানে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট তৈরি হয়। এখন আমরা যদি একটা অ্যাটমের কথা চিন্তা করি, অ্যাটমের ক্ষেত্রে কি যে নিউক্লিয়াসকে সেন্টার করে ইলেকট্রন গুলো ঘুরতেছে, তাই না? তাহলে ইলেকট্রন গুলো ইলেকট্রিসিটি কি ফ্লো অফ ইলেকট্রন, তাই না? তাহলে এখানে আমি বলতে পারি যে একটা অ্যাটমের ক্ষেত্রে যেহেতু নিউক্লিয়াসকে সেন্টার করে ইলেকট্রন গুলো সবসময় মুভমেন্টের ভিতরে আছে, সুতরাং এই একটা অ্যাটমের ক্ষেত্রে এই যে ইলেকট্রনের যে মুভমেন্ট এটার কারণে আমি এটাকে চিন্তা করতে পারি একটা ডাইপোল মোমেন্ট হিসেবে, তাই না? আচ্ছা, এখন আমি যদি এইভাবে ক্যালকুলেট করি কারেন্ট ইজ ইকুয়াল টু কি যে চার্জ ডিভাইডেড বাই I is equal to Q divided by T, তাই না? তো I is equal to এখানে চার্জ ফ্লোয়িং পার ইউনিট টাইম, দ্যাট ইজ I is equal to Q divided by T। আচ্ছা, এখন চার্জ কি ইলেকট্রনের চার্জ নেগেটিভ, তাই না? আর ইলেকট্রন ফ্লো যদি হয় কারেন্ট তার অপোজিট দিকে ফ্লো হয়। ঠিক আছে? তো এই জন্য হচ্ছে যে চার্জ ইলেকট্রনের চার্জ হচ্ছে কি আর পিরিয়ড। আচ্ছা, পিরিয়ড ওই যে পড়ছেন না ওমেগা ইজ ইকুয়াল টু টয়েস পাই বাই টি পড়ছেন না? জি স্যার, ওমেগা ইকুয়াল হচ্ছে 2 পাই বাই টি। হ্যাঁ, ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি টয়েস পাই অথবা ডিভাইডেড বাই 2 টি। পাই এফ, 2 পাই এফ। হ্যাঁ, তাহলে এখানে টি ইজ ইকুয়াল টু তাহলে আমরা পাচ্ছি টয়েস পাই ডিভাইডেড বাই ওমেগা। ঠিক আছে? তাহলে এখান থেকে টি ইজ ইকুয়াল টু টয়েস বাই ডিভাইডেড বাই ওমেগা, এটা যদি আমি বসাই দিই তাহলে আমি কারেন্টটা পাইলাম। ঠিক আছে? তাহলে আমি পাইতেছি যে কারেন্ট এটা হলো ই মানে সি ওমেগা ডিভাইডেড বাই টয়েস পাই। আচ্ছা আচ্ছা, এখন যদি রেডিয়াস আর হয় তাহলে একটা সার্কেলের জন্য আচ্ছা, তাহলে সার্কুলারের জন্য এরিয়া হবে পাই আর স্কয়ার। তাহলে যে ইলেকট্রনটা মুভ করতেছে নিউক্লিয়াসের চারিদিকে এটাকে বলতেছি যে অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট। সেজন্য মিউ আর সাবস্ক্রিপ্টে ওআরবি লেখা আছে। আচ্ছা, তাহলে মিউ ওআরবি হবে কি আই ইনটু পাই আর স্কয়ার। আর এখান থেকে এই আই এর মানটা বসিয়ে দিলে আমরা পাই মাইনাস ই ওমেগা আর স্কয়ার ডিভাইডেড বাই টয়েস পাই। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে ইলেকট্রনের যে মুভমেন্ট এটা কিন্তু কি অ্যাঙ্গুলার মুভমেন্ট, তাই না? তাহলে এটাকে আমরা ইন টার্মস অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম কৌণিক ভরবেগের সাহায্যে আমরা প্রকাশ করতে চাই। এখন কৌণিক ভরবেগ কি? L is equal to mvr, এটা আপনাদের ফিজিক্সে থাকতে পারে ইন্টারমিডিয়েট বা পরবর্তীতে, যে অ্যাঙ্গুলার মোমেন্টাম L is equal to mvr। ঠিক আছে? v হচ্ছে রৈখিক বেগ, m হচ্ছে ভর আর r টা হচ্ছে রেডিয়াস। আচ্ছা, এখন রৈখিক বেগ v is equal to ওমেগা r, সেই মানটা যদি বসাই দিই তাহলে L is equal to m ওমেগা r স্কয়ার্ড আসে। এগুলো সব ফিজিক্সের জিনিস, বুঝছেন? আচ্ছা, তাহলে এখন দেখেন এই যে ওমেগা r স্কয়ারের পরিবর্তে আমরা কিন্তু লিখতে পারি এই যে L ডিভাইডেড বাই me। তাহলে তাই বসাইলে আমি পাইলাম যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম μr ইজ ইকুয়াল টু মাইনাস e ডিভাইডেড বাই 2me ইনটু L। অর্থাৎ একটা ইলেকট্রনের মুভমেন্টের কারণে নিউক্লিয়াসের চারিদিকে যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট তৈরি হয় সেটার মান হচ্ছে মাইনাস e ডিভাইডেড বাই 2me ইনটু L। ঠিক আছে? আচ্ছা, এখন একটা ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে ওর কিন্তু দুইটা গতি থাকে, তাই না? একটা হচ্ছে যে অরবিটালকে সেন্টার করে ঘুরতেছে, আর একটা হচ্ছে যে নিজের একটা স্পিন থাকে, ঘোরার সময় নিজেকেও ঘোরায়।
তাই না? ও নিজেও ঘুরতে থাকে। জি স্যার। আচ্ছা, তাহলে এটার কারণেও একটা হলো যে তৈরি হয়, কি বলবো, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট তৈরি হয়। তো সেটা হলো কি, যে আপনার এখানে বলতেছি যে ওটা হলো ওটার অর্ধেক আরকি। বুঝেছেন? এইজন্য এই সরি হ্যাঁ, স্পিন ম্যাগনেটিক মোমেন্টটা হচ্ছে সরি অরবিটাল ম্যাগনেটিক মোমেন্টটা হচ্ছে অর্ধেক। তার মানে স্পিন ম্যাগনেটিক মোমেন্ট হবে এটার 2 গুণ। এটার 2 গুণ যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে এই 2 কেটে যায়। ঠিক আছে? স্পিন থেকে আসবে। এইজন্য এল এর পরিবর্তে আমি এখানে এস দিয়ে দিয়েছি। আর যেহেতু দ্বিগুণ হয়, তাহলে ২ দিয়ে গুণ করলে হলো যে এই ২ টা চলে যায়। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে একটা ইলেকট্রনের জন্য একটা ইসের ভিতরে ২ টা হচ্ছে যে ম্যাগনেটিক মোমেন্ট থাকবে, তাই না? একটা হচ্ছে অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট, আর একটা হচ্ছে স্পিন ম্যাগনেটিক মোমেন্ট। এই ২ টা যোগ করলে হলো আমার টোটাল ম্যাগনেটিক মোমেন্টটা পাবো। ঠিক আছে? আচ্ছা। আর এগুলো কিন্তু এগুলো কিন্তু আপনার স্কেলার যোগ না, যে এইটা প্লাস এইটা। এটা কিন্তু ভেক্টরিয়াল যোগ হবে, অর্থাৎ যোগ করার সময় আমার ডিরেকশনটাও কনসিডার করতে হবে। তো এইজন্য এইগুলো সরাসরি যোগ করা যায় না। আমার ভেক্টর যোগ করতে হয় তো। এইজন্য এখানে আরো কিছু কাজ করা লাগে আরকি। ঠিক আছে? আর এরপরে আরো কিছু কথা বলছি তো এই যে এখানে এই কথাটা আছে। The overall magnetic moment of the electron consists of mu orb and mu spin appropriately added. We cannot simply add them numerically. অর্থাৎ সাংখ্যিকভাবে আমরা যোগ করতে পারবো না, as they are vector quantities. ঠিক আছে? Furthermore, the overall magnetic moment mu atom of the atom itself depends on the orbital motions and spins of all electrons. আচ্ছা, এখানে যেটা বলতেছে যে সেটা হলো যে আপনাদের ওই যে ব্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ড এগুলোর উপর বেস করে, যে যাদের মনে করেন যে ওই যে 8 টা সেলই পূর্ণ হয়ে গেছে, তো সেক্ষেত্রে অরবিটাল মোমেন্ট বেশি পাওয়া যায় না। কিন্তু ইলেকট্রনটা যখন আয়তন সেলে বেজোড় অবস্থায় থাকে, তো তখন সে ওই তার মুভমেন্ট বেশি থাকে আরকি। তো যে কারণে হলো যে আম আ যদি আপনার ওই ক্লোজ সাবসেল না হয়, সেক্ষেত্রে আমি অরবিটাল মোমেন্টাম পাবো। আর যদি ক্লোজড হয়ে যায়, এই যে বুঝতেছেন? Only unfilled subshell contribute to the overall magnetic moment of an atom. অর্থাৎ একদম বাইরে যে ইলেকট্রনটা একা অবস্থায় থাকে, লোন পেয়ার, এগুলো কেমিস্ট্রির আরকি। জি স্যার। তখন সেক্ষেত্রে অরবিটাল মোমেন্টাম পাওয়া যায়। ঠিক আছে? আর যেগুলো আপনার ওই যে অষ্টক পূর্ণ করে থাকে বা ওই ভিতরে জোড় অবস্থায় থাকে, সেক্ষেত্রে একটা স্পিন আরেকটা স্পিনকে ক্যানসেল করে দেয়। সুতরাং স্পিন ম্যাগনেটিক মোমেন্টও পাওয়া যায় না। ওভারঅল আসলে ম্যাগনেটিক মোমেন্ট শূন্য হয়। কিন্তু বাইরের সেলে যখন বেজোড় অবস্থায় ইলেকট্রন থাকবে, তখন আমরা সেক্ষেত্রে পাবো। ঠিক? আচ্ছা, ঠিক আছে। এটা এই পর্যন্ত পড়লেই হবে। পরেরটুকু আর দরকার নাই। ম্যাগনেটাইজেশন ভেক্টর এম। আচ্ছা, ম্যাগনেটাইজেশন ভেক্টরটা দেখেন, একটা তার আমি এভাবে ঘোরায় আমি বের করে নিলাম। এর ভিতরে ফ্রি স্পেস, কিছু নাই। ঠিক আছে? তো আমি যদি করি যে আমার তার
আচ্ছা এখন এখানে হচ্ছে ভিতরে আমার কোনো ম্যাটেরিয়াল নাই, ভিতরে ফাঁকা, ঠিক আছে? আচ্ছা আর এই যে আমার কারেন্টটা এটা সলিনয়েড কেন আমি তারটাকে পেঁচাইছি, বুঝছেন? আচ্ছা এর ভিতরে কারেন্ট ফ্লো হচ্ছে I। আচ্ছা এখন পার ইউনিট লেন্থে আমার যে টার্নস অর্থাৎ যেকোনো এক পার্টিকুলার লেন্থে আমার টোটাল নাম্বার অফ টার্ন হচ্ছে n। তো সেক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড বি নট এই জন্য কেন, এটা আপনার ফ্রি, বুঝছেন? এর ভিতরে কোনো ম্যাটেরিয়াল নেই, তাহলে সেক্ষেত্রে বি নট হচ্ছে মিউ নট এন আই, ঠিক আছে? এনটা হচ্ছে কি পার ইউনিট নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, আর আইটা হচ্ছে যে এই যে কয়েলটা, এই কয়েলের ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে। আচ্ছা এখন এন আই কে আমি আই প্রাইম ধরলাম, অর্থাৎ আই প্রাইমটা হচ্ছে কি কারেন্ট পার ইউনিট লেন্থ। আচ্ছা আর মিউ নট তো আপনারা আগে পড়েছেন যে অ্যাবসলিউট পারমিয়াবিলিটি, অর্থাৎ এটা হচ্ছে যে ফ্রি স্পেসে পারমিয়াবিলিটি, এটার মান 1 হয়, তাই না? মিউ নটের মান হচ্ছে 1। না সরি, মিউ নটের মান আছে, আমি ভুল বললাম। ফ্রি স্পেসের জন্য মিউ আর এর মান 1 হয়, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন এই যে এটা হলো ফাঁকা ছিল, এখন আমি বললাম যে ফাঁকা না, একটা ম্যাটেরিয়াল এর উপরে আমি তারটা পেঁচাইছি, বুঝছেন? আচ্ছা জি এখানে স্যার। ফাঁকা ছিল, এখানে হচ্ছে যে একটা ম্যাটেরিয়ালের উপরে আমি তারটা পাচ্ছি, সেক্ষেত্রে আমার কি চেঞ্জ হবে? এখন নতুন যে ফিল্ড এটা হচ্ছে বি, মানে এই যে এই ম্যাটেরিয়ালের কারণে আমার ফিল্ডটা আর আগের মতো থাকবে না, এর ভিতরে যে ফিল্ড এটা চেঞ্জ হবে, সেটাকে আমি ধরে নিলাম বি, ঠিক আছে? আচ্ছা if we now place a cylindrical material medium to fill the inside of the solenoid, we find that the magnetic field has changed. The new magnetic field in the presence of a medium is denoted as B. এটা হচ্ছে নতুন ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা আর বি নটটা হচ্ছিল আগের যেটা অ্যাপ্লাই করা হয়েছে। আচ্ছা এখন নতুন ম্যাটেরিয়ালের ভিতরে যেটা এটা হচ্ছে বি, আর বি নটটা আগের ছিল, তাই না? এটাকে অ্যাপ্লাই করছি কেন, এটা অ্যাপ্লাই করা করা এই ম্যাটেরিয়ালের উপরে এই তারের মাধ্যমে বি নটটা অ্যাপ্লাই করা হয়েছে, এর ফলে ভিতরে যে টোটাল ম্যাগনেটিক ফিল্ড নতুন যেটা এটা হচ্ছে বি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এখন আমরা একটু একটু আগে পড়লাম যে যখন এই কি হলো? ম্যাটেরিয়ালটা ইনসার্ট করার পরে নতুন ফিল্ডটা হচ্ছে বি, ঠিক আছে? আচ্ছা আর এই যে অ্যাটম গুলো, এই অ্যাটম গুলোতে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট থাকবে এবং এরা কি এই বি বি নটের দিকে নিজেকে অ্যালাইন করার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা each atom of the material responds to the applied field B naught and develops across a net magnetic moment mu m along the applied field, ঠিক আছে? We can view each magnetic moment mu m as a result of the pulsation of each atomic magnetic moment about B naught. The medium therefore develops a net magnetic moment and becomes magnetized. The magnetic vector M describes the extent of magnetization of the medium. M is defined as the magnetic dipole moment per unit volume. আচ্ছা এখন দেখেন এখানে আমার প্রত্যেকটা অ্যাটমই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট তৈরি করতেছে, তাই না? আচ্ছা আর এমটা হচ্ছে কি টোটাল ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম। আচ্ছা এখন এখন আমাদের টোটাল যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অ্যাটম গুলোর জন্য এগুলো সবগুলো যোগ করে যদি আমরা ভলিউম দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা এম পাবো, তাই না? তাহলে সেই জিনিসটা এখানে m is equal to 1 by del v, del v টা হচ্ছে ভলিউম, আর এটা সামেশন অফ মিউ এম আই is equal to 1 to n, n হচ্ছে টোটাল নাম্বার অফ অ্যাটমস, ঠিক আছে? এখন আমি যদি ধরে নেই যে প্রত্যেকটা অ্যাটম এভারেজ হচ্ছে মিউ এবি সংখ্যক ডাইপোল মিউ এবি পরিমাণ ডাইপোল মোমেন্ট তৈরি করে। আচ্ছা আর টোটাল নাম্বার অফ অ্যাটমস হচ্ছে এন এটি,
তাহলে সেক্ষেত্রে m হবে কি মিউ ab ইনটু n at ইনটু মিউ ab, ঠিক আছে? আচ্ছা, তাহলে টোটাল ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম হচ্ছে m ইজ ইকুয়াল টু n at ইনটু m ab, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন আমি একটা ক্রস সেকশনাল এরিয়া কনসিডার করতেছি। এর ভিতরে যে অ্যাটম গুলো ডাইপোল মোমেন্ট তৈরি করতেছে এবং এই যে দেখেন এই এটা হচ্ছে তাদের কারেন্টের যে ডিরেকশন এটা, ঠিক আছে? এখন পার্টিকুলার কোন একটা জায়গা যদি আমি দেখি যে পরপর দুইটা অ্যাটমের ক্ষেত্রে এই জায়গাটা, তাই না? একটা দেখেন উপর দিকে কারেন্ট, আরেকটা হচ্ছে নিচের দিকে কারেন্ট। তাহলে কি এই জায়গায় উপর দিকে কারেন্ট, নিচের দিকে কারেন্ট, তাহলে এদের ইফেক্টটা কিন্তু একটা দ্বারা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো এরকম আমরা যেখানেই দেখি ওখানে একটা দ্বারা ক্যান্সেল হয়ে যাচ্ছে। কিন্তু সারফেসে যেগুলো আছে এগুলো কিন্তু ক্যান্সেল করার জন্য আশেপাশে কেউ নেই। তাহলে ভিতরে যে টোটাল নেট কারেন্ট ভিতরে 0 হবে কিন্তু সারফেস দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে? এটা হচ্ছে একটা ম্যাটেরিয়ালের ক্রস সেকশন, এই যে এই যে ক্রস সেকশন দিয়ে এটার যা হচ্ছে আমি চিন্তা করছি। তাহলে টোটাল কিন্তু এই ম্যাটেরিয়ালের সারফেস দিয়ে কিন্তু একটা কারেন্ট ফ্লো হচ্ছে। তাই না? জি স্যার। আচ্ছা। আর এটা হলো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম। তাহলে টোটাল ম্যাগনেটিক মোমেন্টটা কি হবে? আ আ বললাম দিয়ে গুণ হবে। এম এম ইনটু ভলিউম, তাই না? যে পার ইউনিট ভলিউমকে আমি যদি ভলিউম দিয়ে গুণ করে দিই তাহলে টোটাল ম্যাগনেটিক মোমেন্ট পাবো। তাহলে এম ইনটু ভলিউম। আচ্ছা, ভলিউমটা কি ক্রস সেকশন এরিয়া যদি a হয় আর লেন্থটা যদি l হয় তাহলে ভলিউমটা হবে a ইনটু l। তাহলে m a l এটা হচ্ছে টোটাল ম্যাগনেটিক মোমেন্ট। ঠিক আছে? আচ্ছা, আর একদম শুরুতে আমরা কি পড়েছিলাম যে ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে কি কারেন্ট কিন্তু ক্রস সেকশন এরিয়া। এটা একদম শুরুতে আমরা পড়েছিলাম না? এই যে কারেন্ট ইনটু এরিয়া নাকি? তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি হ্যাঁ, টোটাল কারেন্ট ইনটু ক্রস সেকশন এরিয়া। আচ্ছা, এখন যদি পার ইউনিট লেন্থে কারেন্ট im হয় তাহলে টোটাল কারেন্ট হবে im ইনটু l। পার ইউনিট লেন্থে কারেন্ট হচ্ছে im, ঠিক আছে? আর টোটাল কারেন্ট তাহলে কি হবে im ইনটু l, টা হচ্ছে টোটাল লেন্থ। আচ্ছা, তাহলে টোটাল ম্যাগনেটিক মোমেন্ট কি হয় im ইনটু l ইনটু a, এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। ঠিক আছে? এখন দেখেন এখান থেকে আমরা একটা পেয়েছি টোটাল ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে MAL, আবার এখান থেকে একটা পাইলাম যে টোটাল ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে IMLA। তাহলে এটার সাথে এটা যদি আমি অ্যানালজি করি তাহলে আমরা পাচ্ছি যে M is equal to IM, অর্থাৎ টোটাল ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে কারেন্ট পার ইউনিট লেন্থ। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই কারেন্টটা হচ্ছে সারফেস কারেন্ট। একটু আগে আমি বলেছি যে ভিতরের কারেন্ট গুলো একটা দ্বারা ক্যান্সেল হয়ে যায়, শুধুমাত্র সারফেসে কারেন্টটাই ফলো করে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আবার আগে এসে যাই। আম দেখেন তাহলে আমরা টোটাল যদি এই জায়গাটা চিন্তা করি, মানে এইভাবে আমি যদি কনসিডার করি এখানে কিন্তু ২ টা কারেন্ট। একটা হচ্ছে I যেটা আমরা এই টার্নের ভিতর দিয়ে যাচ্ছে, তাই না? আর একটা হচ্ছে সারফেস কারেন্ট, এটা হচ্ছে IM। ঠিক আছে? তাহলে B is equal to আ আ কি হবে? মিউ নট I প্লাস IM। আ আ সরি, এখানে I প্রাইম হবে না। এর আগে আমরা একটা কি করেছিলাম? কোথায় জানি I প্রাইম, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। I প্রাইমটা হচ্ছে পার ইউনিট লেন্থে কারেন্ট। তাই না? হ্যাঁ, এই যে টোটাল কারেন্ট হচ্ছে I আর নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ ছিল L। সেখান থেকে I প্রাইম হচ্ছে কারেন্ট ইন পার ইউনিট লেন্থ। তাহলে আমরা B ইজ ইকুয়াল টু আমরা পাইলাম, আর এখানে IM টা হচ্ছে কারেন্ট পার ইউনিট লেন্থ, তাই না? কিসের জন্য? ওই ম্যাটেরিয়ালটার জন্য। তাহলে একটা হচ্ছে যে দেখেন কারেন্ট এখানে ২ টা। একটা হচ্ছে টার্নের ভিতর দিয়ে I যাচ্ছে, আরেকটা হচ্ছে সারফেসে I। আ আ এখন এটার পার ইউনিট লেন্থ হচ্ছে I প্রাইম, আর এই সারফেস দিয়ে যে কারেন্ট এটার পার ইউনিট লেন্থ হচ্ছে IM। তাহলে আমি এখন এখানে যে ফিল্ডটা পাচ্ছি B is equal to mu naught I প্রাইম প্লাস ইনটু
মিউ নট আই প্রাইম প্লাস আই এম। আচ্ছা এখন এটা যদি আমি পেয়েছি, আর একটু আগে আমরা দেখলাম আই এম ইজ ইকুয়াল টু এম, তাহলে আমরা পাচ্ছি যে, হ্যালো আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা তাহলে আমরা পাচ্ছি বি ইজ ইকুয়াল টু বি নট প্লাস এই যে এই মিউ নট আর আই এম এর পরিবর্তে আমরা বড় হাতের এম দিলাম, তাহলে বি ইজ ইকুয়াল টু বি নট প্লাস মিউ নট এম। আচ্ছা এখন দেখেন এই ম্যাটেরিয়ালটা লাগান ইসের আগে, ইনসার্ট করার আগে আমার ম্যাগনেটিক ফিল্ড ছিল বি নট, এখন কিন্তু আমরা পাচ্ছি বি নট প্লাস মিউ নট এম, তাহলে কিন্তু আমার দেখেন ম্যাগনেটিক ফিল্ডটা বাড়ছে আগে থেকে, তাই না? আচ্ছা এখন একটু এই জায়গাটা একটু পড়ি, এই জায়গাটা পড়লে আর একটু সহজ হয়ে যাবে। The field at a point inside a magnetized material is the sum of applied field B naught and the contribution from the magnetization M of the material. আচ্ছা the magnetization arises from the application of B naught due to the current of free carriers in the solenoid wires called the conduction current, which can externally adjust. এই যে এটা হলো এই যে এই কারেন্টের কথা বলতেছে, বুঝছেন? এই যে এটার ভিতর দিয়ে যে আই কারেন্টটা ফ্লো হচ্ছে, আর এক্সটারনালি জাস্ট এটাকে আমি কম বেশি করতে পারি, আমি যে সোর্সে কারেন্টটা দিয়েছি এটার মাধ্যমে। It becomes useful to introduce a vector field that represents the effect of external or conduction current as আচ্ছা এখন দেখেন যেটা শুরুতে ছিল এটা হচ্ছে বি নট, এবং এটা না থাকলে কিন্তু আগে পরে যেটা হয়েছে মিউ নট এম এটাও আসতো না, বুঝেছেন? তাহলে বি নটটা হচ্ছে রিজন, বুঝেছেন? তাহলে আমি কি এখান থেকে আমি লিখতে পারি বি নট ইজ ইকুয়াল টু, এটা দেখে দেখে বি মাইনাস মিউ নট এম, বি নট ইজ ইকুয়াল টু বি মাইনাস মিউ নট এম, তাই না? আচ্ছা জি স্যার। in general B minus mu naught M at a point is the contribution of the external currents along to the magnetic field at that point inside the material we call B naught. The B naught টা কিন্তু রিজন, বুঝেছেন? আর এটা কিন্তু এক্সটার্নাল কারেন্ট, যেটার কারণে ওর ইন্টারনালি যে অ্যালাইন হওয়া সেখান থেকে কিন্তু ম্যাগনেটাইজেশনটা আসতেছে। তাহলে বি নট এখানে দেখে দেখেই বলা যে এরা এত ইয়ে করছে, এটা বোঝানোর জন্য করছে, ঠিক আছে, কিন্তু আমি এখান থেকেই সরাসরি ইকুয়েশন থেকে লিখতে পারি যে বি নট ইজ ইকুয়াল টু বি মাইনাস মিউ নট এম, যেটা এখানে করেছে, ঠিক আছে? আচ্ছা বি মাইনাস মিউ নট এম রিপ্রেজেন্ট এ ম্যাগনেটাইজেশন ফিল্ড because it is the field of the external current that magnetize the material. আচ্ছা the magnetizing field H is defined as, আচ্ছা ম্যাগনেটাইজিং ফিল্ড কিন্তু আমি আবার বলতেছি এটা কিন্তু বি নট এর কারণেই হয়েছে। আচ্ছা এখন বি নট ইজ ইকুয়াল টু মিউ নট এইচ, তাই না? তাহলে এইচ ইজ ইকুয়াল টু কি বি নট ডিভাইডেড বাই মিউ নট, আর বি নট এর মান যদি আমি এখান থেকে বসাই দিই তাহলে আমরা পাই এইচ ইজ ইকুয়াল টু 1 বাই মিউ নট বি মাইনাস এম, বুঝেছেন? এইচ এর ডেফিনিশনটা এইভাবেই আসে যে বি কে আমি যদি মিউ দিয়ে ভাগ করি তাহলে আমরা এইচ পাবো, ঠিক আছে? আচ্ছা জি স্যার। the magnetizing field is also known as magnetic field intensity as is measured ampere per meter. The reason for division by mu naught is that resulting vector field H becomes simply related to external conduction currents. আচ্ছা since in the solenoid V naught is mu naught I, আচ্ছা আর সলিনয়েডের ক্ষেত্রে V naught is equal to mu naught I, এটা কিন্তু আমরা আগেই দেখেছি, এই যে কোথায় এখানে দেখেছিলাম V naught is equal to mu naught Ni, ঠিক আছে? জি স্যার। ম্যাগনেটিক ভেক্টর। B naught is equal to mu naught Ni, আচ্ছা আর এখান থেকে H is equal to কি B naught আমরা পাই H is equal to Ni, আচ্ছা আর Ni টা কি Ni is equal to I prime total conduction current per unit length, ঠিক আছে? আচ্ছা আর এখান থেকে আমরা কিছু ডেফিনেশনে আসবো, সেটা হলো কি মিউ আর হলো
কি রিলেটিভ পারমিটিভিটি, অর্থাৎ আগে ফিল্ড যদি বি নট থাকে আর ম্যাটেরিয়াল ইনসার্ট করার ফলে নতুন ফিল্ড যদি বি হয়, তাহলে মিউ আর ইজ ইকুয়াল টু বি ডিভাইডেড বাই বি নট। আচ্ছা, আর বি নট ইজ ইকুয়াল টু মিউ নট এইচ, এটা আমরা একটু আগে দেখলাম, ঠিক আছে? তাহলে মিউ আর ইজ ইকুয়াল টু বি ডিভাইডেড বাই বি নট ইজ ইকুয়াল টু বি ডিভাইডেড বাই মিউ নট এইচ। আচ্ছা, আর নরমালি আচ্ছা, আর এটা এই ডেফিনিশনটা এখান থেকে আসে যে নরমাল যদি ম্যাগনেটাইজড হয়ে যায় সেক্ষেত্রে মিউ নট না, সেটা হবে মিউ, আর সেটা হবে বি ডিভাইডেড বাই এইচ, ঠিক আছে? এখন এটার সাথে যদি আমি এটা রিলেট করি তাহলে আমরা পাই মিউ ইজ ইকুয়াল টু মিউ নট মিউ আর, ঠিক আছে? তাহলে মিউ আরটা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি, ঠিক আছে? আচ্ছা, এই মিউ আর এর মান যদি 1 হয় এর মানে হলো কি আগেও যা ছিল এখনো সেরকমই আছে। মিউ আর এর মান 1 এর সাথে আবার রিলেট করতে হবে, বুঝেছেন? আচ্ছা, মিউ আর এর মান যদি 1 এর থেকে বড় হয় তার মানে কি আগে যা ছিল এখন ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার ফলে ওই ম্যাটেরিয়ালের ভিতরে আরো বেশি স্ট্রঙ্গার হয়েছে। আচ্ছা, এখন মিউ আর এর মান যদি 1 এর থেকে কম হয় এর মানে কি আগে যা ছিল এখন আর কমে গেছে। সুতরাং মিউ আর কে দেখে আমি বুঝতে পারবো যে ম্যাটেরিয়ালটা কোন দিকে যাচ্ছে, বা এটা কি আরো বেশি ম্যাগনেটাইজড হয়েছে বা কম হয়েছে, না এটা কোনো ইয়া হয় নাই, ঠিক আছে? আচ্ছা, এখন সাসেসটিবিলিটির কথা আমি যদি চিন্তা করি, সাসেসটিবিলিটি কাইএম কে আমরা এমনভাবে ডিফাইন করলাম যে যদি এইচ এর সাথে কাইএম গুণ করা হয় তাহলে আমরা ম্যাগনেটাইজেশন ভেক্টর ম্যাগনেটাইজেশন এম পাবো, বুঝেছেন? অর্থাৎ সাসেসটিবিলিটি এমন একটা জিনিস যেটাকে সাথে আমি যদি এইচ গুণ করি তাহলে আমি এম পাবো। এভাবেই কাইএম কে ডিফাইন করা হয়েছে। আচ্ছা, এখন দেখেন আমরা একটু আগে পড়েছি বি ইজ ইকুয়াল টু মিউ নট এইচ প্লাস এম। এই যে এখান কোথায় জানি পড়েছিলাম, আচ্ছা যাই হোক, আমরা যদি না পড়ে এই যে বি ইজ ইকুয়াল টু বি নট প্লাস মিউ নট এম পড়েছিলাম, তাই না? এই যে বি ইজ ইকুয়াল টু বি নট প্লাস মিউ নট এম, আর বি নট ইজ ইকুয়াল টু আমরা পড়েছি মিউ নট এইচ। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি বি ইজ ইকুয়াল টু মিউ নট এইচ প্লাস মিউ নট এম। মিউ নট কমন নিলে হয় বি ইজ ইকুয়াল টু মিউ নট এইচ প্লাস এম। আচ্ছা, আর একটু আগে আমরা দেখেছি যে সাসেসটিবিলিটি এমন যে এম এর পরিবর্তে কাই এম এইচ লেখা যায়। তাহলে আমরা যদি এটাকে এখানে বসাই দেই তাহলে বি ইজ ইকুয়াল টু মিউ নট এইচ প্লাস মিউ নট কাই এম এইচ, সেখান থেকে আমরা পেলাম মিউ নট 1 প্লাস কাই এম ইনটু এইচ, ঠিক আছে? আচ্ছা, আর একটু আগে আমরা পড়েছি বি ইজ ইকুয়াল টু মিউ নট মিউ আর এইচ, তাই না? তাহলে কিন্তু আমরা পাই এটা কিন্তু তাহলে মিউ আর এর সাথে রিলেট করা যায়। তাহলে আমরা পাই হচ্ছে যে মিউ আর ইজ ইকুয়াল টু কি পাই 1 প্লাস কাই এম, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন তাহলে এটা থেকে আমরা আগে মিউ আর কি ইকুয়াল টু করেছিলাম যে মিউ আর এর মান যদি 1 এর থেকে বেশি হয় তার মানে আগে থেকে এখন ম্যাগনেটিক ফিল্ড বাড়ছে, আর মিউ আর মানে যদি 1 হয় তাহলে আগে যা ছিল এখনো তাই। মিউ আর এর মান যদি 1 এর থেকে কম হয় তার মানে কি আগে থেকে ম্যাগনেটিক ফিল্ডটা কমে গেছে। তাহলে এখানে দেখেন এই সাসেপ্টিবিলিটি কাই এম একটা এমন ভাবে আমরা পেলাম যে মিউ আর ইজ ইকুয়াল টু 1 প্লাস কাই এম। এখান থেকে আমি বুঝতে পারি যে কাই এম এর মান যদি পজিটিভ হয় তার মানে ম্যাগনেটিক ফিল্ডটা আগে থেকে বাড়ছে, তাই না? কাই এম এর মানটা যদি নেগেটিভ হয় তার মানে ম্যাগনেটিক ফিল্ডটা আগে থেকে কমছে, কমছে। আর কাই এম এর মানটা যদি 0 থাকে এর মানে কি ম্যাগনেটিক ফিল্ডটার কোনো চেঞ্জ হয়নি, আগে যা ছিল চেঞ্জ হয় এখনো নাই। তাই। জি স্যার। আচ্ছা, এইগুলো হচ্ছে একটা মানে মনে করেন যে একটা ম্যাটেরিয়াল বা এর সাথে আমার যে কারেন্টের সাথে যে ম্যাগনেটিক ফিল্ডের যে রিলেশন, এগুলোর জন্য কিছু প্রপার্টি বা এগুলো আমাদের একটু জানা দরকার। এইজন্য আমি এগুলো ডিসকাস করলাম, ঠিক আছে? আপনারা মনে হয় এগুলো ইন্টারমিডিয়েটও পড়ে থাকবে, পড়ছেন না? জি স্যার, কিছু কিছু পড়া আছে স্যার। জি স্যার। ইন্টারমিডিয়েটে পড়ছেন না? আচ্ছা, আর আর না হলেও ফিজিক্স ফার্স্ট ইয়ারে যে ফিজিক্স ছিল সেখানে এগুলো কিছু পড়ছেন না? জি স্যার, এগুলো পড়ছি স্যার, পারমিয়াবিলিটি আগে পড়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে একটা সলিনয়েড, তাই না? সলিনয়েড হলো কি যে তারের গুণ আর কি।
এটা ফ্রি স্পেসে, কিন্তু এই ম্যাটেরিয়ালের কারণে এই যে ইন্টারনাল যে ভিতরে যে ফিল্ডটা, এই ফিল্ডটা চেঞ্জ হয়, তাই না? এখন কোন ম্যাটেরিয়াল এটা ডিপেন্ড করবে কাইএম এর মান বা মিউ আর এর বেস করে। মিউ আর এর মান বা এগুলোর উপর বেস করে আমি বুঝতে পারবো যে এখানে ফিল্ডটা কেমন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক। এটা তো নতুন, আর এখানে এর আগে যা ছিল এইগুলো বেশি হচ্ছে যে আপনার মানে যা পড়ালাম আজকে এইগুলো ম্যাথমেটিক্স বা এক্সপ্রেশন, সমীকরণ এগুলো বেশি। আর এরপরে যে এই সবগুলো ডেসক্রিপটিভ বর্ণনামূলক। তো এগুলো আমরা এই নেক্সট দিন শুরু করবো ইনশাআল্লাহ, বুঝছেন? আচ্ছা স্যার। জি স্যার। এরপর থেকে 8.2 থেকে শুরু করব। ক্লাসিফিকেশন অফ ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, এটা একটু পড়বো। ডোমেইন অলটা যদি পারি একটু পড়বো। এগুলো অনেক কিছু আপনারা এর আগে পড়ছেন, বুঝেছেন? শুধু আমাদের নতুন হলো এই ইয়াটা, আপনার সুপার কন্ডাক্টরের সাথে কন্ডাক্টিভিটির সাথে যে রিলেশনটা, ওটা একটু নতুন। আর এই চ্যাপ্টার ডেসক্রিপশন, ঠিক আছে? ওইগুলো আমি বেসিকটা আপনারা জানেন, ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক এগুলো পড়ছেন না এর আগে? জি স্যার, এগুলো পড়া আছে। ইন্টারমিডিয়েটই পড়ছি কিছু কিছু। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আপনাদের কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকলে করতে পারেন। আর কোনো জিজ্ঞাসা আছে? তাহলে আজকে স্যার এই পর্যন্ত, ঠিক আছে? আমরা নেক্সট দিন আবার ইয়ে করবো। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।